গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তো তোমাদের আজকে ফিজিক্সের ওপর থেকে থাকছে 7 নম্বর ক্লাস, এবং 7 নম্বর ক্লাসে তোমাদের যে টপিকটা থাকছে সেটা হলো ইউনিট অ্যান্ড ডাইমেনশন। অর্থাৎ ইউনিট অ্যান্ড ডাইমেনশনের ওপর থেকে আমরা কিন্তু অলরেডি 5টা পার্টে ক্লাস দেখে নিয়েছি। আজকে তোমাদের থাকছে 6 নম্বর পার্ট। তাই প্রত্যেককে বারবার বলছি, প্রিভিয়াস ক্লাস যদি না দেখে থাকো উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সটা ফলো করো। ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক প্রোভাইড করাই আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। আর ফিজিক্স এমন একটা টপিক, যদি তোমরা কোনো ক্লাস স্কিপ করে আসো, যদি আগের ক্লাস না দেখো, তাহলে পরবর্তী ক্লাসগুলো কিন্তু বুঝতে তোমাদের অসুবিধা হবে। তো যাই হোক, শুরু করছি আজকে ইউনিট অ্যান্ড ডাইমেনশনের ওপর থেকে 6 নম্বর পার্ট, অর্থাৎ 7 নম্বর ক্লাস টোটালে। তো এর আগের দিন পর্যন্ত আমরা পড়েছিলাম কি কিছু ডিরাইভ ইউনিট, যেখানে আমরা এর আগের দিন ক্লাসে সম্ভবত দেখেছিলাম স্ট্রেন, পিস্টোটান অর্থাৎ সারফেস টেনশন, মোমেন্টাম, ভরবেগ, ইম্পালস, টর্ক, তারপর এদিকে কার্য, এনার্জি অ্যান্ড উষ্ণতা। এগুলো কিন্তু আমরা এর আগের দিনের ক্লাসে দেখেছিলাম, এবং লাস্টে 10টা করে কোশ্চেন দেখেছিলাম, এবং আজকের ক্লাসেও আমি লাস্টে 10টা করে কোশ্চেন দেখেছি। তো ডিরাইভড ইউনিট টপিকটা চলছিল কি, ডিরাইভড ডিরাইভড ইউনিট ডিরাইভড ইউনিট। তো আজকে ফার্স্টে লেখো ডিরাইভড ইউনিট থেকে লেখো পাওয়ার, ক্ষমতা। পাওয়ারকে বাংলাতে কি বলা হয়? বাংলাতে বলা হয় পাওয়ারকে ক্ষমতা, ক্ষমতা বা পাওয়ার। পাওয়ার কাকে বলে? তো কার্য করার হারকে, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় কি পাওয়ার। লিখে রাখতে পারো, বা এগুলো যখন ডিটেলসে ডিসকাস হবে পরবর্তী যখন চ্যাপ্টারগুলো আসবে এদের উপরে, তখন কিন্তু তোমাদের লেখানো হবে বা ডিসকাস করানো হবে। তো কার্য করার হারকে, কার্য করার হারকে কি বলা হয়? কার্য করার হারকে ক্ষমতা বলে। কার্য করার হারকে ক্ষমতা বলে। আর এবং তোমাদেরকে বারবার বলেছি, যেগুলো লেখানো হচ্ছে খাতায় তোমরা এগুলো নোট করবে, এবং এটাই তোমাদের কি বলতে পারো, এটাই বলতে পারো তোমাদের তোমাদের যেগুলো লেখানো হচ্ছে এটাই কিন্তু তোমাদের আলাদাভাবে পিডিএফ করে প্রোভাইড করা হবে না। এই ক্লাস যেগুলো লেখাচ্ছি ক্লাসে, মানে বোর্ড ওয়ার্কিং, এগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো। ডেসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। তবে একটা কথা বলবো, পিডিএফ ডাউনলোড করার থেকে সব থেকে বেটার হলো ক্লাসে যখন পড়াচ্ছি সেই পড়ানোর পাশে পাশে যখন আমি লেখাচ্ছি সেগুলো তোমরাও খাতায় নোট ডাউন করবে। কারণ অনেক সময় এমন কিছু হয়, তোমাদের কিছু কোশ্চেন হয়তো আমি ক্লাস চলাকালীন বললাম, সেগুলো পিডিএফে কিন্তু পাবে না। আরেকটা কি হবে, যদি তোমরা ক্লাসের শোনার সাথে সাথে দেখার সাথে সাথে যদি লেখো, তাহলে জিনিসটা কিন্তু ক্লাসের মধ্যেই 60% থেকে 70% কিন্তু মুখস্থ হয়ে যায়। তাই বারবার বলছি, যেগুলো লেখাচ্ছি এগুলো কিন্তু খাতায় নোট করবে। আর যদি ফিজিক্স ক্লাসটা ফিজিক্সে ধরতে পারো, প্রায় 55 থেকে 60খানা মতো তোমাদের ক্লাস করানো হবে টোটাল টপিক্সের ওপরে। টপিক্সগুলো আমরা ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন ক্লাসে। এগুলো যদি কভার করে নিতে পারো, তোমাদের আরআরবি এনটিপিসির প্রত্যেকটা শিফটে আমি মিনিমাম ধরছি, প্রত্যেকটা শিফটে 2টো থেকে 3টে করে কোশ্চেন কিন্তু অবশ্যই পাবে ফিজিক্সের ওপর থেকে। তো সেগুলো একদমই কিন্তু এই ক্লাসের মধ্যে থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো যাই হোক, পাওয়ারকে কি বলা হয়? কার্য করার হারকে বলা হয় ক্ষমতা বা পাওয়ার। অর্থাৎ ক্ষমতা সমান আমি লিখতে পারি, ক্ষমতা সমান আমি লিখতে পারি কি, পাওয়ার ইকুয়াল টু কার্য, কার্য বাই কি, সময়, কার্য বাই সময়। সময়কে ইংলিশে কি লিখবো? সময়কে ইংলিশে লিখবো টাইম, আর কার্যকে ইংলিশে বলা হয় কি ওয়ার্ক। ওয়ার্ক বাই টাইম হয়ে যাবে কি পাওয়ারের একক। এবার কার্যের একক কি পড়ে এসেছি এর আগের দিনের ক্লাসে। কার্যের একক কি? জুল। আর সময়ের একক কি? সময়ের একক হলো সেকেন্ড। তো জুল পার সেকেন্ড হয়ে যাচ্ছে কার্যের একটা একক, জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকেই কি বলা হয়? জুল পার সেকেন্ডকেই বলা হয় ওয়াট। জুল পার সেকেন্ডকেই বলা হয় কি ওয়াট বলা হয়। তাহলে ওয়াট কিসের একক? ওয়াট হলো পাওয়ার অর্থাৎ ক্ষমতার একক। ক্ষমতার কি একক? এসআই একক।
আচ্ছা, জুলকে যদি ব্রেক করি, এর আগের দিনের ক্লাসেই কার্যের এককগুলোকে আমি কিন্তু ব্রেক করেছিলাম এবং কার্যের দুটো তিনটে একক বলেছিলাম। কি বলেছিলাম? ফার্স্ট বলেছিলাম কার্য পড়ানোর সময় নিউটন মিটার, বল ইন্টু সরণ হলো কার্য। তাহলে ফার্স্ট একক বলেছিলাম কার্য থেকে নিউটন মিটার, এই নিউটন মিটারকেই বলা হয় কি জুল। তো এখানে আমি জুলের পরিবর্তে লিখতে পারি নিউটন মিটার পার সেকেন্ড, এটাও একটা কার্যের একক হয়ে যাবে। নিউটন মিটার পার কি পার সেকেন্ড, নিউটন মিটার পার সেকেন্ড, এটাও হয়ে যাবে কিসের একক? এটাও হয়ে যাবে কিন্তু ক্ষমতার একক। এছাড়া বলেছিলাম আহ, কার্যের আরেকটা একক কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তো সেটাই আমি এখানে লিখবো, জুলের পরিবর্তে কি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাচ্ছে কি কার্যের একক। আরেকটা কি আছে, নিচে সময় আছে, তো বাই সেকেন্ড, অর্থাৎ হয়ে যাচ্ছে কেজি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে ক্ষমতা, অর্থাৎ পাওয়ারের একক। আচ্ছা, ক্ষমতা আর এক মাত্রা কি হবে? ক্ষমতার মাত্রা, মাত্রা অর্থাৎ ডাইমেনশন, ক্ষমতার মাত্রা অর্থাৎ ডাইমেনশন কি হবে? কেজির জন্য এম, কেজির জন্য এম, মিটারের জন্য এল, এল স্কোয়ার, এবং সময়ের জন্য টি, টি টু দি পাওয়ার -3 যেহেতু নিচে আসে, তো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 হয়ে যাবে কি পাওয়ারের মাত্রা, পাওয়ারের ডাইমেনশন। পাওয়ারের সিজিএস একক কি? কোশ্চেন দিতে পারে। নেক্সট পেজে লিখছি ক্ষমতার পাওয়ার, পাওয়ারের সিজিএস একক। আগেরগুলো দেখলাম কি এমকেএস বা এসআই একক, তো পাওয়ারের সিজিএস একক, পাওয়ারের সিজিএস একক কি হবে? জুলটাকে করে দাও আর্গ, জুলটাকে করে দাও আর্গ, এবং সেকেন্ড, সেকেন্ডই থাকবে সিজিএস এ বলো বা এমকেএস এ বলো বা এফপিএস এ বলো। তাহলে পাওয়ারের সিজিএস এর একটা একক হয়ে গেল আর্গ পার সেকেন্ড, আর্গ পার সেকেন্ড। আর্গ কে কনভার্ট যদি করি তাহলে হবে কি গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার কি সেকেন্ড স্কোয়ার, বাই আরেকটা কি আছে, বাই আছে সেকেন্ড, তো সেকেন্ড উপরে উঠে গেলে হয়ে যাবে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব, পার সেকেন্ড কিউব, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড কিউব হয়ে যাচ্ছে কি ক্ষমতার সিজিএস একক। আচ্ছা, কোশ্চেন দেবে তোমাদের এখান থেকে স্টার মার্ক দিয়ে লেখো যে ক্ষমতাকে মাপা হয় কি যন্ত্র দ্বারা, কোন যন্ত্র দ্বারা? পাওয়ারকে মাপা হয়, পাওয়ার, পাওয়ারকে, পাওয়ারকে মাপা হয়, পাওয়ারকে মাপা হয় কি দ্বারা? তো পাওয়ারকে মাপা হয় ওয়াট মিটার, ওয়াট, ওয়াট মিটার যন্ত্র দ্বারা, ওয়াট মিটার যন্ত্র দ্বারা মাপা হয় কি মাপা হয় পাওয়ার। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ইঞ্জিনের যে পাওয়ার, ইঞ্জিনের পাওয়ার মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? ইঞ্জিন, ইঞ্জিনের ক্ষমতা, কোনো ইঞ্জিন বা বলতে পারো মোটর, কোনো মোটরের ক্ষমতা মাপা হয় কোন আহ, কোন একক দ্বারা, কোন একক দ্বারা মাপা হয়? তো মনে রাখবে অশ্ব শক্তি দ্বারা মাপা হয়, অশ্ব শক্তি কি দ্বারা? অশ্ব শক্তি, অশ্ব শক্তি, ইংলিশে কি বলবো? হর্স পাওয়ার, হর্স পাওয়ার। এই জন্য দেখবে বিভিন্ন জলের মোটর বলো বা কোনো মোটর বলো, কিনতে গেলে দেখবে দোকানদার জিজ্ঞাসা করবে যে কত ঘোড়ার, এটাকে বাংলাতে কি বলা হয়? ঘোড়া বলে দেখবে সচরাচর ভাষায়, বা কত হর্স পাওয়ার। আচ্ছা, স্পেলিং ভুল হয়েছে, হর্স পাওয়ার, কত হর্স পাওয়ারের মেশিন দরকার? 1 হর্স পাওয়ার কি হাফ হর্স পাওয়ার, 0.5 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ার, এরকম কিন্তু মোটর পাওয়া যায় যে সমস্ত মেশিনে
মোটর ব্যবহার করা হয় প্রত্যেকটাতেই কিন্তু হর্স পাওয়ার দেখবে ডিনোট করা থাকে। তো ইঞ্জিনের পাওয়ার মাপা হয় কিসের দ্বারা? হর্স শক্তির দ্বারা, হর্স পাওয়ারের দ্বারা। এবার এখান থেকে একটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, বহুবার তোমাদের এক্সামে দিয়েছে। কি দিয়েছে? আচ্ছা, হর্স পাওয়ারকে আমরা লিখি কি এইচপি। এইচপি দ্বারা হর্স পাওয়ারকে ডিনোট করা হয়। তো কোশ্চেন দেবে যে 1 এইচপি, 1 অশ্বশক্তি সমান কত ওয়াট। কোশ্চেন দেবে 1 অশ্বশক্তি সমান কত ওয়াট। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে, রেলের এক্সামের পাশাপাশি অন্যান্য আদার্স এক্সামেও কিন্তু কোশ্চেনটা দিয়েছে। তো মনে রাখবে ভ্যালুটা 746 ওয়াট, 746 ওয়াট হলো 1 অশ্বশক্তি সমান। এবার আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এখন বর্তমানে কিন্তু প্রত্যেকেরই বাড়িতে প্রায় 95% বাড়িতে কিন্তু ইলেকট্রিসিটি আছে, কারেন্ট আছে। তো কারেন্টের বিল যদি তোমরা দেখে থাকো, সেখানে দেখবে যে কারেন্টের বিল নিতে আসার সময়, বা তোমরা জানো যে অশ্বশক্তি, সরি, ইউনিট, ইউনিট বলে একটা শব্দ সেখানে কিন্তু প্রয়োগ করা হয়, যে কত ইউনিট কারেন্ট পড়লো, কত ইউনিট কারেন্ট পড়লো, এটা কিন্তু আমরা জানি। তো সেখান থেকে কোশ্চেন দিতে পারে যে এই যে ইউনিট, 1 ইউনিট, 1 ইউনিট সমান কত কিলো ওয়াট ঘন্টা। বৈদ্যুতিক বিলে যে 1 ইউনিট, লিখে রাখো, বৈদ্যুতিক বিল, বৈদ্যুতিক বিলে, বৈদ্যুতিক বিলে 1 ইউনিট, 1 ইউনিট, 1 ইউনিট সমান কত কিলোওয়াট ঘন্টা? 1 কিলোওয়াট ঘন্টা। 1 ইউনিট সমান কি? 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা, বা এটাকেই বলতে পারি কি, আচ্ছা 1 কিলোওয়াট ঘন্টাকে কিভাবে লিখবো? 1 কিলোওয়াট ঘন্টাকে 1 KWH, KWH। বৈদ্যুতিক বিলে দেখবে 1 কিলোওয়াট ঘন্টাও কিন্তু লেখা থাকে অনেক সময়। তো 1 ইউনিট সমান কত? 1 ইউনিট সমান, 1 ইউনিট সমান কত? 1 ইউনিট সমান 1 কিলোওয়াট ঘন্টা। মনে রাখবে কোশ্চেনটা। বা 1 কিলোওয়াট ঘন্টার পরিবর্তে এটাও তোমাদের লেখা থাকতে পারে যে কিলোটাকে আমি যদি হাজার করে দিই, তো হয়ে যাবে কি 1000 ওয়াট, 1000 ওয়াট আওয়ার, 1000 মানে 1000 ওয়াট আওয়ার, 1000 ওয়াট ঘন্টা 1 কিলোওয়াটের পরিবর্তে। তো এখানে লিখে রাখতে পারো যে এক এক কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার সমান কি? তো 1 কিলোওয়াট সমান লিখতে পারো যখন আমরা, যখন যখন আমরা 1000 ওয়াটের কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র, 1000 ওয়াট, 1000 ওয়াট, বা 1000 ওয়াটকে কি বলবো? 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট এর কোনো বৈদ্যুতিক যন্ত্র, এর কোনো বৈদ্যুতিক যন্ত্রকে 1 ঘন্টার জন্য চালাই, 1 ঘন্টা চালাই, বা 1 ঘন্টা চালালে, 1 ঘন্টা চালালে 1 কিলোওয়াট বা 1 ইউনিট বিদ্যুৎ কনজিউম হয়। 1 ইউনিট, 1 ইউনিট, অথবা 1 ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার কারেন্ট কনজিউম হয়। 1 কিলোওয়াট আওয়ার কারেন্ট কনজিউম হয়, কনজিউম হয়। তাহলে কি 1000 ওয়াট এর কোনো একটা বৈদ্যুতিক যন্ত্রকে যদি আমি 1 ঘন্টা চালাই, তাহলে যে কারেন্টটা কনজিউম হবে সেটা 1 ইউনিট কারেন্টের সমান হবে। 1 ইউনিট কারেন্টের কি হবে? 1 ইউনিট কারেন্টের সমান হবে। অর্থাৎ এখানে এক এক কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু বলতে পারি কি 1000 ওয়াট,
1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা বলেছি, তো ইন্টু 1 আওয়ার, ইন্টু 1 আওয়ার। এখান থেকে একটা সুন্দর কিন্তু তোমাদের সমীকরণ আসবে, সম্পর্ক আসবে, মানে 1 কিলোওয়াট ইকুয়াল টু, তো সেটাই কিন্তু এক্সামে জানতে চাই, তো ভালোভাবে খেয়াল করবে। তো ওয়াটকে যদি আমরা জুলে কনভার্ট করি, ওয়াটকে জুলে কনভার্ট করলে কি এক্ষুনি দেখলাম ক্ষমতার একক, কি দেখলাম, জুল পার সেকেন্ড, সেটাকেই কি বলা হয়, সেটাকেই বলা হয় ওয়াট। অর্থাৎ 1000, এই ওয়াটের পরিবর্তে আমি এখানে লিখছি কি জুল প্রতি সেকেন্ড, জুল পার সেকেন্ড, জুল প্রতি সেকেন্ড। এবার এদিকে 1 ঘন্টাকে আমি যদি সেকেন্ডে কনভার্ট করি, আমরা জানি 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটকে আবার 60 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3600 সেকেন্ড, মানে 1 ঘন্টায় কত সেকেন্ড, 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। এবার দেখো নিচে সেকেন্ড আছে এবং উপরে সেকেন্ড আছে, তো সেকেন্ড আর সেকেন্ড এখান থেকে কেটে গেল, কেটে যাওয়ার ফলে এবার এখানে শূন্য দেখো কটা, 36-এর পরে গুণ করলে এখানে 3টে শূন্য, ওখানে 2টো, মানে 5টা শূন্য, 5টা শূন্য, 4টে আর একটা 5টা, 36 লক্ষ কি হচ্ছে জুল, 36 লক্ষ জুল। বা এটাকে এইভাবেও লিখতে পারি 36 লাখ, 36 লাখ জুল, 36 লাখ জুল। বা এটাকে কিন্তু আমি ঘুরিয়ে লিখতে পারি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 10 টু দি পাওয়ার 6 জুল, 10 টু দি পাওয়ার 6 জুল। এটা কি 1 কিলো ওয়াট সমান 1 কিলো ওয়াট আওয়ার, বা এটাকেই বলা হয় কি 1 ইউনিট, 1 ইউনিট, 1 ইউনিট, 1 ইউনিট বা 1 কিলো ওয়াট সমান কত, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 6 জুল, 10 টু দি পাওয়ার 6 জুল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন এটা, এটাই কিন্তু এক্সামে কোশ্চেন জানতে চায় যে 1 ইউনিট সমান কত জুল, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। বা এটাকে আমি ঘুরিয়েই লিখতে পারি যে 3.6 10 টু দি পাওয়ার 6, 10-এর পাওয়ার পড়িয়েছিলাম তোমাদেরকে, কি পড়িয়েছিলাম, 10 টু দি পাওয়ার 6 মানে কি, 10 টু দি পাওয়ার 6 মানে মেগা, 10 টু দি পাওয়ার 6 মানে মেগা, মানে 3.6 10 টু দি পাওয়ার 6 না লিখে আমি সেখানে লিখলাম 10 টু দি পাওয়ার 6 এর পরিবর্তে মেগা, আর জুল ছিল যেমন জুল, মানে 1 ইউনিট সমান 3.6 মেগা জুল, 3.6 মেগা জুল। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখানে পাশে লিখে নেবে যে এই যে কিলো ওয়াট আওয়ার, এটা কিসের একক, এটা কিন্তু এনার্জির একক, কিলো ওয়াট আওয়ার হলো শক্তির একক, এনার্জি, এনার্জি এর একক, এনার্জি এর একক হলো কি কিলো ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার কিসের একক, কিলো ওয়াট আওয়ার হলো এনার্জি অর্থাৎ শক্তির একক। নেক্সট লেখো, আচ্ছা এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে, তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল ফিজিক্সের ক্লাস। এর মধ্যে তোমাদের এইচএস লেভেলের এনটিপিসির জন্য যারা প্রিপারেশন এক্সামে ফর্ম ফিল আপ করেছো বা প্রিপারেশন নিচ্ছ, বা গ্রাজুয়েট লেভেল, উভয়েরই কিন্তু সেম সিলেবাস, উভয়ই কিন্তু তোমাদের প্রিলি, মানে উভয়ের জন্যই প্রিলি এবং মেন্সের পুরো টপিক তোমাদের এই সিরিজের মধ্যে কিন্তু কমপ্লিট করানো হবে। এছাড়া আদার যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন পিএসসি ক্লার্কশিপ, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসি এর এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে একদম সিলেবাস ওয়াইজ কিন্তু লাইভ ক্লাস রেগুলার বেসিস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। যদি কেউ ডাউনলোড করে দেখো এই ক্লাসটাকে, তাদের কাছে রিকোয়েস্ট করব এর পরবর্তী ক্লাস থেকে এই চ্যানেলের কোনো ভিডিওকে তোমরা ডাউনলোড করে দেখবে না। তোমাদের ভিডিও তো রেকর্ডেড ফরম্যাটে থেকে যায়, তো তোমরা তোমাদের টাইম মতো কিন্তু দেখতে পারো, কিন্তু
রিকোয়েস্ট থাকছে অনলাইনেই দেখবে, কেউ ডাউনলোড করবে না। এছাড়া এখানে আরেকটা ইনফরমেশন দেবো, তোমাদের এই যে সমস্ত এক্সামগুলো দেখতে পাচ্ছ এদের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমাদের সপ্তাহের শুরুতে কিন্তু রুটিন প্রোভাইড করে দেওয়া হয় যে কোন দিন কোন টাইমে কোন ক্লাস চলবে। এছাড়া তোমাদের ক্লাসের লিঙ্কগুলোও কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা দেওয়া হয়। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেমন কোনো নোটিফিকেশন হোক, কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক, বা কোনো তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হোক, সব কিছুই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে সবার আগে জানিয়ে দেওয়া হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করলে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও বা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, তো সেই অনুযায়ী তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু তোমাদেরকে অ্যাড করানো হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো সেই চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই যে সমস্ত এক্সামের নামগুলো তোমরা এক্ষুনি দেখে আসলে প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস প্রোভাইড করা হবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে। এর পাশাপাশি আরআরবি, এনটিপিসি স্পেশাল যে ম্যাথের ক্লাস, সেটাও কিন্তু তোমাদের এই চ্যানেলেই প্রোভাইড করা হচ্ছে। অলরেডি ক্লাস কিন্তু ম্যাথের ক্লাস শুরু হয়ে গেছে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাসের জন্য আমাদের আরেকটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নাম ম্যাথস বাই সন্তু স্যার। তো চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে। এবং চ্যানেল দুটোকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নাও। রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকো। তাহলে দেখলাম এক্ষুনি কি পাওয়ার। নেক্সট লেখো এখান থেকে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কৌণিক বেগ। নেক্সট লেখো এখান থেকে কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। কৌণিক বেগ সমান কি লিখতে পারি, কৌণিক বেগ, কৌণিক বেগ। তো কৌণিক বেগ ইকুয়াল টু লিখে রাখো যে কৌণিক ডিস্টেন্স, কৌণিক ডিস্টেন্স মানে দূরত্ব, কৌণিক দূরত্ব বাই কি, বাই হলো টাইম অর্থাৎ সময়, বাই টাইম অর্থাৎ সময়। তো কৌণিক দূরত্ব বাই সময়। তো কৌণিক দূরত্ব বলতে কি, কৌণিক দূরত্ব বলতে এখানে সাপোজ ধরো একটা বৃত্ত, এর এখানে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ওপর আমি এখানে দুটো জ্যা আঁকলাম, এদের মাঝখানের অ্যাঙ্গেল ধরো থিটা, মাঝখানের এই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা। এবার এখান থেকে এই চাপটা, এখান থেকে এই পজিশন মানে এই পজিশন থেকে ওপরের এই পজিশন যেতে, বা এখানে আমি নাম দিচ্ছি এ, এখানে নাম দিলাম আমি বি, এ পজিশন থেকে বি পজিশন যেতে সময় লাগছে ধরে নাও এখানে টি। তাহলে কৌণিক বেগ কি হবে, কৌণিক বেগ হবে কৌণিক ডিস্টেন্স বাই যে টাইমটা লাগছে। কৌণিক ডিস্টেন্স বা কোনটা, কৌণিক ডিস্টেন্সের ভ্যালু হবে কত, থিটা। তো এখানে থিটা ডিনোট করছে কি, কৌণিক দূরত্ব, কৌণিক ডিস্টেন্স, কৌণিক কৌণিক দূরত্ব, কৌণিক ডিস্টেন্স ডিনোট করছে থিটা। টি ডিনোট করছে কি, টি ডিনোট করছে কত সময়ে সেই ডিস্টেন্সটা যাচ্ছে, টাইম। তাহলে কৌণিক দূরত্ব বাই সময়, কৌণিক দূরত্ব বাই সময় একক কি হবে, রেডিয়ান। কৌণিক ডিস্টেন্স মানে কৌণিক ডিস্টেন্স মাপা হয় কোন এককে, রেডিয়ান এককে। ফার্স্ট দিনের ফার্স্ট ক্লাসেই কিন্তু পড়িয়েছি। আর টাইমের একক কি হবে, টাইমের একক হবে সেকেন্ড। তো রেডিয়ান পার সেকেন্ড, পাশে লিখছি রেডিয়ান পার সেকেন্ড হয়ে যাবে কৌণিক বেগের একক, রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগকে আমরা কিন্তু ওমেগা দ্বারা ডিনোট করি, কি দ্বারা, ওমেগা, ওমেগা এরকম ওমেগা সিম্বল, ওমেগা দ্বারা ডিনোট করি, ওমেগা বাংলাতে লিখে রাখবে পাশে নামটা, ওমেগা দ্বারা ডিনোট করা হয় কি, কৌণিক বেগকে। তাহলে কৌণিক বেগের যদি কোশ্চেন দেয়, কৌণিক বেগের মাত্রা কি হবে, ডাইমেনশন। কৌণিক বেগের মাত্রা অর্থাৎ ডাইমেনশন কি হবে, তো কৌণিক বেগের মাত্রা হবে
এখানে রেডিয়ান এর কোনো নেই, সিম্বল নেই। তো এখানে সেকেন্ড আছে, তো টি, 1/t, উপরে কিছু নেই মানে 1/t। তো এটাকে টি যেহেতু নিচে আছে উপরে তুলে দাও, টি ইনভার্স। তো কৌণিক বেগের মাত্রা কি হবে? কৌণিক বেগের মাত্রা হয়ে যাবে টি ইনভার্স। টি ইনভার্স হয়ে যাবে কৌণিক বেগের মাত্রা। তো এতগুলো প্রায় তোমাদের 10 থেকে 12টা ডিরাইভ ইউনিট কিন্তু কমপ্লিট করানো হলো। এবার আমরা কিছু দেখব গুরুত্বপূর্ণ যে সমস্ত এককগুলো বাদ থেকে গেছে। গুরুত্বপূর্ণ এককগুলো আমরা আলাদা লেখাচ্ছি এই কারণে, এগুলো জাস্ট তোমাদের নাম সহকারে, যেমন রেজিস্ট্যান্স, তারপর ফ্রিকোয়েন্সি বা ক্যাপাসিট্যান্স, এদের জাস্ট এককগুলো মুখস্থ রাখলেই হয়ে যাবে। এত ডিটেলসে জানার দরকার নেই বা তাদের মাত্রা জানার দরকার নেই। যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যেগুলো এক্সামে দেয়, সেগুলোর কিন্তু তোমাদের মাত্রা এবং ডিটেলসে দেখালাম যে কিভাবে এককগুলোকে ডিরাইভ করা হচ্ছে। তো নেক্সট এখানে লেখো যে কিছু গুরুত্বপূর্ণ, লিখে রাখো কিছু গুরুত্বপূর্ণ একক, কিছু গুরুত্বপূর্ণ একক, কিছু গুরুত্বপূর্ণ একক, কিছু গুরুত্বপূর্ণ একক। আচ্ছা, ফার্স্ট লেখো এখানে প্রতিরোধ বা রোধ। রোধ, রোধকে ইংলিশে বলা হয় কি? ইংলিশ নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অর্থাৎ রোধ। রোধের একক কি? রোধের একক হলো ওহম। রোধের একক হলো কি? ওহম। রোধের একক হলো ওহম। ওহমকে কিভাবে ডিনোট করা হয়? ওহমকে এইভাবে, এই চিহ্ন দ্বারা কিন্তু ডিনোট করা হয়। নেক্সট লেখো এখান থেকে আবৃত্তি। নেক্সট লেখো এখান থেকে আবৃত্তি। আবৃত্তি, ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্সের একক কি? ক্যাপাসিট্যান্সের একক হলো ফ্যারাড। ফ্যারাড, ক্যাপাসিট্যান্সের একক হলো ফ্যারাড। ডিনোট করা হয় এফ দ্বারা, বড় হাতের এফ দ্বারা ডিনোট করা হয়। বড় হাতের এফ দ্বারা কিন্তু এটাকে ডিনোট করা হয়। নেক্সট লেখো নেক্সট লেখো আবেশাঙ্ক। আবেশাঙ্ক, আবেশাঙ্ক বা প্রেরক। প্রেরক, আবেশাঙ্ক বা প্রেরক, ইংলিশে বলবো ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্স, আবেশাঙ্ক বা প্রেরক, ইন্ডাকট্যান্স। এর একক কি? এর একক হলো হেনরি। হেনরি, এর একক হলো কি? এর একক হলো হেনরি। ডিনোট করা হয় এইচ দ্বারা। এইচ দ্বারা ডিনোট করা হয়। নেক্সট লেখো এখানে এখান থেকে লেখো কম্পাঙ্ক। কম্পাঙ্ক, কম্পাঙ্ককে বলা হয় ইংলিশে ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একক মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দিয়েছে। একক কি? হার্টজ। একক হলো, একক হলো কি? একক হলো হার্টজ। ডিনোট করা হয় এইচ জেড দ্বারা। ডিনোট করা হয় এইচ জেড দ্বারা। নেক্সট লেখো এখানে লেন্সের ক্ষমতা। লেন্সের, লেন্সের ক্ষমতা, পাওয়ার অফ লেন্স। পাওয়ার অফ লেন্স, তোমরা চোখ দেখাতে গেলে যদি কারো চশমা, তোমাদের বাড়ির দাদু ঠাম্মা বা বাবা মায়ের যদি চশমা থাকে বা তোমার নিজেরও যদি চশমা থাকে, তো দেখবে ডাক্তারবাবু যে চশমার জন্য যে পাওয়ারটা লেখে সেখানে দেখবে সংখ্যার পাশে কি অক্ষর লেখে? দেখবে একটা ডি অক্ষর লেখে।
তো ডি ফর কি, ডি ফর হলো ডায়াপ্টার, ডি ফর হলো ডায়াপ্টার, ডায়াপ্টার ইংলিশে লিখে রাখো ডায়াপ্টার। একে কোন অক্ষর দ্বারা ডিনোট করা হয়, ডি অক্ষর দ্বারা ডিনোট করা হয়। তো লেন্সের ক্ষমতা বা পাওয়ার কোন একক দ্বারা পরিমাপ করা হয়, ডায়াপ্টার একক দ্বারা কিন্তু পরিমাপ করা হয়। পরে লেখো ওজনের, ওজন যে স্তর, ওজন লেয়ার, ওজন, ওজন স্তরের পুরুত্ব, ওজন স্তরের পুরুত্ব, ওজন স্তরের পুরুত্ব কোন এককে মাপা হয়? তো মনে রাখবে ডপসন, ডপসন এককে, ডপসন, ডপসন এককে ওজন লেয়ারের পুরুত্ব মাপা হয়ে থাকে। নেক্সট লেখো এখানে 7 নাম্বার দিয়ে শব্দের তীব্রতা, শব্দের তীব্রতা, ইন্টেন্সিটি অফ সাউন্ড, ইন্টেন্সিটি অফ সাউন্ড, ইন্টেন্সিটি অফ সাউন্ড কোন এককে মাপা হয়? ইন্টেন্সিটি অফ সাউন্ড, এটা প্রত্যেকেরই জানা উচিত এবং বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে শব্দের তীব্রতা মাপা হয় কোন একক দ্বারা? ডেসিবেল, ডেসিবেল একক দ্বারা, ডেসিবেল, ডেসিবেল এককে কিন্তু মাপা হয় কি শব্দের তীব্রতা। নেক্সট লেখো, নেক্সট লেখো জলের প্রবাহের হার, জলের প্রবাহের হার, জলের, জলের প্রবাহের হার এটা অবভিয়াসলি কোনো একটা ক্লোজ মাধ্যমে বা কোনো পাইপের মাধ্যমে, পাইপের মধ্যে দিয়ে জলের প্রবাহের হার, কোনো কোনো পাইপের মধ্যে দিয়ে, লিখে রাখো কোনো পাইপের মধ্যে দিয়ে, কোনো পাইপের মধ্যে দিয়ে কোশ্চেন দেয় যে পাইপের, পাইপের রেডিয়াস এত, আর পাইপের এত সময় হয়তো পাইপটা চলবে, তাহলে কত কিউসেক জল এই এত সময়ের মধ্যে কত কিউসেক জল পাইপ দিয়ে বার হবে। তো জলের প্রবাহের হার মাপা হয় কোন এককে? লিখে রাখো কিউসেক, কিউসেক এককে মাপা হয় জলের প্রবাহের হার, কিউসেক, কিউসেক ইউনিট। তো এখানে লিখে রাখো যে 1 কিউসেক সমান কত, কত ইউনিট, 1 কিউসেক সমান কত, কত ঘন ফুট পার সেকেন্ড, 1 কিউসেক, 1 কিউসেক সমান কত? তো 1 কিউসেক সমান লিখে রাখো 1 ফিট, 1 ঘন ফিট মানে 1 ফিট কিউব পার কি সেকেন্ড, 1 কিউসেক সমান 1 ঘন ফিট, 1 ঘন ফিট পার সেকেন্ড হয়ে যাবে কি 1 কিউসেকের ভ্যালু, 1 কিউসেকের ভ্যালু। 1 কিউসেক সমান কি হবে? 1 কিউবিক, 1 কিউবিক ফিট সেকেন্ড, মানে এটাকেই কি বলা হয়? 1 কিউবিক, 1 কিউবিক ফিট পার সেকেন্ড, 1 কিউবিক ফিট পার সেকেন্ড। তো 1 কিউসেকে কত লিটার জল আসবে এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে, যে বললো হয়তো যে কোন একটা পাইপের মধ্যে দিয়ে 10 কিউসেক জল দেওয়া হলো, তাহলে কত লিটার সেই পাত্রের ক্যাপাসিটি কত লিটার হবে? তাহলে জানতে হবে যে 1 কিউসেকের ভ্যালু কত, 1 কিউসেক, 1 কিউসেক। তো লিখে রাখো 1 কিউসেক সমান কত লিটার? 1 কিউসেক সমান 28.3 লিটার, 1 কিউসেক সমান 28.3 লিটার। কত সেকেন্ডে? পার সেকেন্ডে। 1 কিউসেক মানে 1 সেকেন্ডে সেই পাইপ দিয়ে কত জল বার হবে? সেই সেই পাইপ দিয়ে জল বার হবে প্রতি সেকেন্ডে 28.3 লিটার করে। অর্থাৎ এই পাইপটাকে যদি বলা হয় যে 5 সেকেন্ড চালানো হলে তাহলে কত লিটার জল সেই পাত্রে ধরবে বা পাত্রে কত লিটার জল পড়বে? তো
তো 28.30 সাথে 5 গুণ করে দাও, প্রায় লগভগ প্রায় বলতে পারো 140 লিটারের আশেপাশে একটা কিন্তু নিউমেরিক ভ্যালু আসবে। তো এই ছিল টোটাল তোমাদের ইউনিট অ্যান্ড ডাইমেনশনের মধ্যে থেকে ইউনিটের টপিক। এবার এরপরে আমরা যেটা দেখব যে কিছু গুরুত্বপূর্ণ মেজারিং ইনস্ট্রুমেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ মাপক যন্ত্র। তো হেডিং করো এখান থেকে, প্রায় মাপক যন্ত্র থেকে দেখবে তোমার যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে থাকো তোমাদের কিন্তু এই মাপক যন্ত্র থেকে প্রত্যেকটা শিফটে বলছি না, তবে ম্যাক্সিমাম শিফটে কিন্তু কোশ্চেন দিয়েছে। সুতরাং মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাপক যন্ত্র। গুরুত্বপূর্ণ মাপক যন্ত্র, ইম্পর্টেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, ইম্পর্টেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, গুরুত্বপূর্ণ মাপক যন্ত্র। ফার্স্ট লেখো, প্রায় বলতে পারো 30-35টা মতো কিন্তু মাপক যন্ত্র তোমাদের লেখানো হবে। তো দেখা যাক আজকের ক্লাসে কতটা কমপ্লিট করানো যায়। তো ফার্স্ট লেখো অল্টিমিটার। অল্টিমিটার, অল্টিমিটার ইংলিশ নামগুলো লিখে রাখবে। অল্টিমিটার, অল্টিমিটার, অল্টিমিটার দ্বারা কি মাপা হয়? মনে রাখবে উচ্চতা, উচ্চতা, অল্টিটিউড, অল্টিটিউড, অল্টিটিউড মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? মনে রাখবে অল্টিমিটার যন্ত্রের দ্বারা। নেক্সট লেখো অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার যন্ত্রের দ্বারা কি মাপা হয়? অ্যানিমোমিটার যন্ত্রের দ্বারা মাপা হয় বাতাসের গতিবেগ। কি মাপা হয়? বাতাসের গতিবেগ, বাতাসের গতিবেগ মাপা হয়, অর্থাৎ স্পিড অফ উইন্ড। কি মাপা হয়? স্পিড অফ উইন্ড, বাতাসের গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? অ্যানিমোমিটার যন্ত্রের দ্বারা। 3 নম্বর লেখো অ্যামমিটার। অ্যামমিটার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো তো দেখবে বহুবার কিন্তু কোশ্চেন দিয়েছে এখান থেকে। অ্যামমিটার, অ্যামমিটার দ্বারা কি মাপা হয়? অ্যামমিটার দ্বারা মাপা হয় বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ, বিদ্যুৎ প্রবাহ মাপা হয় অ্যামমিটার দ্বারা, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট মেজার করা হয় কোন যন্ত্রের দ্বারা? অ্যামমিটার যন্ত্রের দ্বারা মাপা হয় ইলেকট্রিক কারেন্ট। নেক্সট লেখো ব্যারোমিটার। ব্যারোমিটার, ব্যারোমিটার দ্বারা কি মাপা হয়? ব্যারোমিটার, ব্যারোমিটার দ্বারা কি মাপা হয়? বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ অ্যাটমসফেরিক, অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? ব্যারোমিটার যন্ত্রের দ্বারা বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাটমসফেরিক প্রেসার কিন্তু মাপা হয়। নেক্সট লেখো বোলোমিটার। বোলোমিটার, বোলোমিটার, বোলোমিটার যন্ত্রের দ্বারা কি মাপা হয়? হিট রেডিয়েশন, হিট রেডিয়েশনকে বাংলাতে বলবো তাপ বিকিরণ, তাপ বিকিরণ, তাপ বিকিরণ
হিট রেডিয়েশন, হিট হিট রেডিয়েশন, তাপ বিকিরণ মাপা হয় কোন যন্ত্রের দ্বারা? বোলোমিটার যন্ত্রের দ্বারা। নেক্সট লেখো 6 নম্বর দিয়ে, 6 নম্বর দিয়ে লেখো নাম্বার 6, 6 নম্বর দিয়ে লেখো ভার্নিয়ার ক্যালিপার্স। যদি কারোর 11-12-এ ফিজিক্স নিয়ে থাকো, মানে সায়েন্স গ্রুপের মধ্যে ফিজিক্স নিয়ে থাকো, তো তোমাদের যে প্র্যাকটিক্যাল করানোর সময় দেখবে ভার্নিয়ার ক্যালিপার্স যন্ত্রটা তোমাদের দেখিয়েছে বা তোমাদের এই যন্ত্র ইউজ করে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল করতে হয়েছে। তো ভার্নিয়ার ক্যালিপার্স হলো একটা স্কেল যেটার দ্বারা ভার্নিয়ার ক্যালিপার্স, ভার্নিয়ার ক্যালিপার্স, ক্যালিপার্স এই ভার্নিয়ার ক্যালিপার্সের দ্বারা কি মেজার করা হয়? এর দ্বারা কোনো বস্তুর ভিতরের এবং বাইরের ব্যাস মাপা হয়। কোনো বস্তুর, লিখে রাখো, কোনো বস্তুর বা ক্ষুদ্র বস্তুর কিন্তু ব্যাস মাপতে বা তার দৈর্ঘ্য মাপতে ব্যবহার করা হয়। কোনো বস্তুর ভিতরের, কোনো বস্তুর ভিতরের ও বাইরের, কোনো বস্তুর ভিতরের ও বাইরের ব্যাস মাপা হয়, ব্যাস মাপা হয়। ইংলিশে লিখে রাখতে পারো, ইট ইজ ইউজড ফর, it is used to measure, it is used to measure internal and external, internal and external, internal and external diameter of any object, of any object. নেক্সট লেখো, নেক্সট লেখো ক্রোনোমিটার। ক্রোনোমিটার, ক্রোনোমিটারের দ্বারা কি মাপা হয়? একদম সঠিক সময়, মানে অ্যাকিউরেট টাইম, অ্যাকিউরেট টাইম মেজার করা হয় কোন যন্ত্রের দ্বারা? ক্রোনোমিটার যন্ত্রের দ্বারা কিন্তু অ্যাকিউরেট টাইম ব্যবহার, অ্যাকিউরেট টাইম কিন্তু মাপা হয়। যদি কোশ্চেন দেয় যে অনেক কম সময়, যেমন অনেক কম সময় বলতে ন্যানো সেকেন্ড, ন্যানো সেকেন্ড মাপার জন্য কোন ঘড়ি ব্যবহার করা হয়ে থাকে? ন্যানো সেকেন্ড মাপার জন্য, অনেক কম সময় মাপার জন্য, লিখে রাখো পাশেই, অনেক কম সময়, অনেক কম সময় বলতে ন্যানো সেকেন্ড, একদম কম সময়। ন্যানো সেকেন্ড ডে মাপার জন্য, ন্যানো সেকেন্ডে মাপার জন্য পরমাণু ঘড়ি, পরমাণু ঘড়ি, পরমাণু ঘড়ি বা অ্যাটমিক ক্লক, অ্যাটমিক ক্লক এর ব্যবহার করা হয়, অ্যাটমিক ক্লকের কিন্তু ইউজ করা হয়, অ্যাটমিক ক্লকের কিন্তু ব্যবহার করা হয়, অ্যাটমিক ক্লকের কিন্তু ইউজ করা হয়, অ্যাটমিক ক্লকের ব্যবহার করা হয় কি অনেক কম সময় মেজার করার জন্য। এবং এই অ্যাটমিক ক্লকে, পরমাণু ঘড়িতে কোন ধাতু ব্যবহার করা হয়ে থাকে? তো মনে রাখবে সিজিয়াম, সিজাম ধাতু কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, লিখে রাখো সিজিয়াম,
সিজিয়াম ব্যবহার করা হয় কিসে? সিজিয়াম ব্যবহার করা হয় পরমাণু ঘড়িতে বা অ্যাটমিক ক্লকে। নেক্সট লিখে রাখো কার্ডিওগ্রাফ। কার্ডিওগ্রাফ কার্ডিওগ্রাফের দ্বারা কি মেজার করা হয়? হার্টের বিদ্যুৎ প্রবাহ মাপা হয়। হার্টের, আমাদের হৃৎপিণ্ডের বিদ্যুৎ প্রবাহ, হার্টের বিদ্যুৎ প্রবাহ, হার্টের বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ মাপা হয় কার্ডিওগ্রাফের দ্বারা, হার্টের বিদ্যুৎ প্রবাহ মাপা হয়। নেক্সট লেখো 9 নম্বর দিয়ে ক্রেস্কোগ্রাফ। ক্রেস্কোগ্রাফ 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 যন্ত্রের দ্বারা কি মাপা হয়? তো এর দ্বারা প্লান্টের, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। এর দ্বারা কি লিখে রাখো? এর দ্বারা উদ্ভিদের অর্থাৎ প্লান্টের গ্রোথ অর্থাৎ বৃদ্ধি পরিমাপ করা হয়। প্লান্টের গ্রোথ অর্থাৎ বৃদ্ধি পরিমাপ করা হয়। বৃদ্ধি পরিমাপ করা হয়। বৃদ্ধি পরিমাপ করা হয় অর্থাৎ গ্রোথ রেট অফ প্লান্ট, গ্রোথ রেট অফ প্লান্ট পরিমাপ করা হয় কিসের দ্বারা? ক্রেস্কোগ্রাফ যন্ত্রের দ্বারা। কোশ্চেন দেবে এখান থেকে, স্টার মার্ক দিয়ে এর পাশেই লিখে রাখবে এই যন্ত্রের আবিষ্কার করেন কে? ফাউন্ডার কে? এই যন্ত্রের আবিষ্কারক কে? তো এই যন্ত্রের আবিষ্কারক হলেন আচার্য জগদীশ চন্দ্র বসু। আচার্য জগদীশ চন্দ্র বসু, জগদীশ চন্দ্র বোস বা জগদীশ চন্দ্র বসু এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের আবিষ্কার করেন, যার দ্বারা উদ্ভিদের গ্রোথ পরিমাপ করা হয়। তো আজকের ক্লাসের টপিক আমরা এইটুকুই রাখছি। এখনো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ মাপক যন্ত্র কিছুটা বাকি থেকে গেছে, সেটা আমরা পরবর্তী দিন ক্লাসে আমরা শুরুতেই সেটা আগে কভার করব। তারপর আমরা নেক্সট টপিক মোশন যে টপিকটা আছে, নেক্সট মোশন, সেই মোশন টপিকটা আমরা পরের দিনের ক্লাস থেকে শুরু করব। মোশন টপিক, নেক্সট টপিক হলো মোশন। যদি তোমাদের কারোর কাছে ফিজিক্সের বই থাকে তো তোমরা পড়ে আসতে পারো, তাহলে কি হবে, ক্লাসে যখন তোমাদের জিনিসটা বোঝানো হবে তো সেটা সহজে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার লাস্ট 5 মিনিট দেখে নেব যে 10টা কোশ্চেন রেখেছি, সেই 10টা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো, 1 ওয়াট আওয়ার contains how many joule? 1 watt hour contains how many joule? তো আজকের ক্লাসেই তোমাদের কোশ্চেনটা পড়িয়েছি। 1 ওয়াট আওয়ার সমান কত জুল? তো 1 ওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 3 জুল। 1 ওয়াট আওয়ার সমান, 1 ওয়াট আওয়ার বলেছে, 1 ওয়াট আওয়ার সমান কত? 1 ওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 জুল। তোমাদের পড়িয়েছিলাম সম্ভবত 1 ওয়াট আওয়ার সমান, এখানে কোথায় গেল, এই যে 1 কিলো ওয়াট আওয়ার পড়িয়েছিলাম। 1 কিলো ওয়াট আওয়ার সমান কত? 1 কিলো ওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তো 1 কিলো ওয়াট আওয়ার সমান কি পড়িয়েছি? 1 কিলো ওয়াট আওয়ার, 1 কিলো ওয়াট আওয়ার, 1 কিলো ওয়াট আওয়ার সমান কি পড়িয়েছি? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এবার দেখো এখানে কোশ্চেন দিয়েছে 1 ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার বলেনি, তো কিলোটাকে আমাদেরকে এখান থেকে হটাতে হবে। তো কিলো যদি হটাই তাহলে 1 এর সাথে কত গুণ হবে? 1 এর সাথে গুণ হয়ে যাবে কত?
গুণ হয়ে যাবে 10⁻³ মানে কিলো অর্থ কি 10⁻³। তো 10⁻³ ওয়াট আওয়ার, 10⁻³ ওয়াট আওয়ার সমান কি হচ্ছে 3.6 ইন্টু 10⁻6 জুল। 10⁻³ সমানের ডান সাইডে চলে গেলে তাহলে 1 ওয়াট আওয়ার সমান কি হবে 3.6 ইন্টু 10⁻6 বাই 10⁻³ 10⁻³ জুল। 10⁻³ নিচের থেকে উপরে উঠলে কি হবে 10.6 ইন্টু 10⁻6 জুল ইন্টু 10⁻³ জুল। যোগ বিয়োগ করলে পাওয়ার এখান থেকে পেয়ে যাবে 3.6 ইন্টু 10⁻³ জুল। 10⁻³ জুল অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। পরের কোশ্চেন দেখো, দ্য ডাইমেনশন অফ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি এর ডাইমেনশন কি হবে? তোমাদের এর আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম কাইনেটিক এনার্জি অর্থাৎ গতি শক্তি। তো গতিশক্তির কাইনেটিক এনার্জির বা এনার্জির ডাইমেনশন বা মাত্রা কি হবে? মাত্রা হবে ml² T⁻², ml² T⁻², অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, the dimension of kinetic energy is same as that of। কাইনেটিক এনার্জির যে মাত্রা সেটা কিসের সমান হবে? তো সেটা অবভিয়াসলি কিন্তু ওয়ার্কের সমান হবে, ওয়ার্কের সমান হবে। এনার্জি পড়িয়েছিলাম কি এনার্জি, ওয়ার্ক অ্যান্ড হিট অ্যান্ড টর্ক, এই চারটের মাত্রা এবং এই চারটের একক কিন্তু সেম। একক যেহেতু সেম, মাত্রাও কিন্তু সেম হবে। পরের কোশ্চেন, নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি, হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? তো আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হলো হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার হলো আর্দ্রতা মাপার যন্ত্র। এটা আজকে পড়ানো হয়নি, নেক্সট দিনের ক্লাসে তোমাদের পড়িয়ে দেওয়া হবে। হাইড্রোমিটারের দ্বারা কি করা হয়? দ্রব্যের আপেক্ষিক ঘনত্ব ডেনসিটি মেজার করা হয়। ব্যারোমিটারের দ্বারা আজকেই পড়িয়েছি, ব্যারোমিটারের দ্বারা চাপ মাপা হয়, বায়ুমণ্ডলীয় চাপ। আর মার্কিউরি থার্মোমিটার দ্বারা, এটা প্রত্যেকেরই জানা উচিত, আমাদের বডি টেম্পারেচার মেজার করা হয়ে থাকে। পরের কোশ্চেন দেখো, বলেছে 10⁵ ফার্মি ইজ ইকুয়াল টু। 10⁵ ফার্মি কিসের সমান হবে? 10⁵ ফার্মি, ফার্মি 10⁵ ফার্মি কিসের সমান হবে? তো ফার্মিটাকে যদি আমি তুলে দিই 10⁵, ফার্মি তুলে দিলে কি হবে? তুলে দিলে হয়ে যাবে 10⁻⁻15, 10⁻⁻15। তাহলে হচ্ছে কত? 10⁻⁻10। 10⁻⁻10 কে কি বলা হয়? বলা হয় অ্যাংস্ট্রং। বলা হয় কি? বলা হয় অ্যাংস্ট্রং। তো 1 অ্যাংস্ট্রং ইউনিট হয়ে যাবে, 1 অ্যাংস্ট্রং ইউনিট হয়ে যাবে 10⁻⁵ ফার্মি সমান, 10⁵ ফার্মি সমান। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, হুইচ ওয়ান অফ দ্য ইউনিটস অফ ফান্ডামেন্টাল ইউনিট। এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ইউনিট? একদম প্রথম দিনের ক্লাসেই পড়িয়েছি, ইজি কোশ্চেন। ওয়াট ফান্ডামেন্টাল না, এটা আমি ডিরাইভ করেছি, জুলটাকেও ডিরাইভ করেছি, নিউটনটাকেও ডিরাইভ করেছি। ফান্ডামেন্টাল ইউনিট হয়ে যাবে অ্যাম্পিয়ার, কারেন্টের একক। অপশন সি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, দ্য ইউনিট অফ এনার্জি ইন এমকেএস সিস্টেম। এমকেএস পদ্ধতিতে বা এসআই পদ্ধতিতে এনার্জি অর্থাৎ শক্তির একক কি? তো শক্তির একক হয়ে যাবে কি? শক্তির একক হয়ে যাবে জুল। শক্তির একক এমকেএস পদ্ধতিতে হয়ে যাবে কি? জুল। অপশন ডি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। এর মধ্যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি? তো এর মধ্যে ভেক্টর কোয়ান্টিটি হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি, কারণ হিট, ওয়ার্ক অ্যান্ড টাইম এগুলো কিন্তু স্কেলার কোয়ান্টিটি। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে ভেক্টর কোয়ান্টিটি, এর মধ্যে হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি। পরের কোশ্চেন এখান থেকে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভেক্টর কোয়ান্টিটি। বলছে এর মধ্যে কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়, মানে এর মধ্যে কোনটা স্কেলার কোয়ান্টিটি সেটাই বার করতে বলছে। তো ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি নয়, সেটা হয়ে যাবে ওয়ার্ক, এটাই স্কেলার কোয়ান্টিটি। তো অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। লাস্ট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ জেপ্টো। তো জেপ্টো ইকুয়াল টু কি? এটা সেকেন্ড ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম।
জেপ্টো ইকুয়াল টু হবে 10⁻⁻21, 10⁻⁻21। 10⁻⁻15 কে কি বলা হয় ফার্মি, ফার্মি। আর 10⁻⁻21 কে বলা হয় কি জেপ্টো। অপশন এ এর সঠিক অ্যান্সার। তো যে 10টা কোশ্চেন করানো হলো এর মধ্যে কে কতটা পেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। 9টা পেলে লিখবে 9 আউট অফ 10, যে 8টা পারবে 8 আউট অফ 10, যে 7টা পারবে 7 আউট অফ 10। এইভাবে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কে কটা সঠিক অ্যান্সার। একদম এটা সততা বজায় রেখে নিজে বলবে যে 10টা উত্তর জানার পর নিজে পারলে না, তুমি 10টাই লিখে দিলে, তো এর ফলে আলটিমেট লস আমার হবে না, আলটিমেট লস হবে তোমার। আর যদি কেউ 8-এর কম পাও তাহলে কিন্তু তার প্রিপারেশন লেভেল অনেকটাই নিচে। একটাই কোশ্চেন ছিল যেটা ছিল হাইগ্রোমিটার, বায়ুর আর্দ্রতা মাপার জন্য, সেটা তোমাদের জানা ছিল না, মানে সেটা আমি তোমাদের পড়াইনি এখনো পর্যন্ত, নেক্সট ক্লাসে পড়িয়ে দেবো। বাকি 9টা কোশ্চেন কিন্তু জানা কোশ্চেন ছিল। তো আশা করব 9টা কোশ্চেন প্রত্যেকেরই হওয়া উচিত। যদি তার থেকে কম হয়, কম পারো, তাহলে তোমার কিন্তু প্রিভিয়াস ক্লাস তোমরা কিন্তু রিভিশন করছো না, বা প্রিভিয়াসে যা পড়িয়েছি সেটা ঠিকঠাক শোনোনি। তাই বারবার বলছি প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে। এই কোশ্চেনগুলো কিন্তু এক্সামে আসা কোশ্চেন, যে 10টা করে কোশ্চেন তোমাদের করানো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে। তো ক্লাসে যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের অসুবিধা থাকছে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা আরআরবি, এনটিপিসি বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। একটা কথা বলে রাখি যে এটা শুধুমাত্র আরআরবি, এনটিপিসি বলে আমি ক্লাসটা করাচ্ছি, এটা চলছে ফিজিক্স ফাউন্ডেশন ব্যাচ, টোটাল ফাউন্ডেশন ব্যাচ। তো এটা মানে ফিজিক্স যে টপিকটা, এটা যেখানে যেখানে জিকে জিএস আছে, যে সমস্ত এক্সামে, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমরা যদি ডাব্লিউবিসিএস এর এক্সাম দাও, বা ওয়েস্ট বেঙ্গলে অন্য কোনো এক্সাম দাও, বা এসএসসির এক্সাম দাও, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু এই ক্লাসটা ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা এটা ভেবো না যে এটা শুধুমাত্র আরআরবি এনটিপিসিরই ক্লাস। তো ক্লাস আশা করি ভালো লেগেছে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।